ওয়ান ডে সাসপেন্স, এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ড এফেক্ট। এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। আজ শুনুন ফরিদা খানমের লেখা একটি মন ছুঁয়ে যাওয়া গল্প। শিরোনাম: সারা সপ্তাহ পর আমার ছেলেটা বাসায় আসে। ওর ময়লা জামা কাপড় ধোয়া স্ত্রী হিসাবে তোমারই কর্তব্য। আমিও সারা সপ্তাহে দুদিনের ছুটি পাই মা, আর ঘরের কাজ, রান্নাবান্না, নিজের এত জামা কাপড় ধুয়ে সময় পাই কই? বাসায় একজন সহকারী আছে, তাকে ধুয়ে ধোয়ালে সমস্যা কোথায়? তাকে বাসায় রেখেছি সংসারের কাজের জন্যে, তোমাদের ব্যক্তিগত কাজের জন্য না। ঠিক আছে মা, একটা ওয়াশিং মেশিন কিনে নিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আর আপনার ছেলে মিলে ওয়াশিং মেশিন কিনে নেব। বিল কি তোমার বাবা এসে দিয়ে যাবে? এসব আলগা ফুটানি এই বাসায় চলবে না। কতবার ছেলেকে বলেছি সমবয়সী মেয়েকে বিয়ে না করতে। এরা মুখে মুখে তর্ক করে, আর চাকুরি করা মেয়েদের সংসারে মনই থাকে না। আমার মুখে কোনো কথাই আসে না, কারণ বারবার একই কথা শুনতে শুনতে আমি আসলে ক্লান্ত হয়ে গেছি। 1.5 বছরের বিবাহিত জীবনে আজকেই প্রথম প্রতিবাদটা করেছি। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে শিয়াম বাসায় ফেরার পর খাবার টেবিলে আমার নামে সালিশ বসে। আমি নীরবে কেবল শুনি। ঘুমাতে এসে শিয়াম ঝগড়া শুরু করে দেয়। এ বাড়িতে আমার আম্মার মুখের উপর আমরা কেউই কথা বলি না, আর আজকে নাকি তুমি মুখে মুখে তর্ক করেছ। আসলে মা ঠিকই বলে, শিক্ষিত আর স্বাবলম্বী মেয়েরা বেয়াদব হয়। সত্যি কথা বললে বুঝি সেটা বেয়াদবি হয়ে যায়? বিয়ের পর অ্যাডজাস্ট করাটা আসল শিক্ষা, যেটা তোমার মধ্যে নেই। আমার মনে পড়ে যায় আমি যৌথ পরিবারের সবার সাথে অ্যাডজাস্ট করেই বড় হয়েছি। স্কুল শিক্ষিকা মায়ের অবর্তমানে দাদি, ফুফু, চাচির সাথেই সময় কেটেছে আমার। বিয়ের আগে তুমি তো এসব কিছুই আমাকে জানাওনি, কিন্তু আমার সব কিছুই জানিয়েছিলাম তোমাকে। আমার পরিবার তোমাকে যে বউ হিসাবে মেনে নিয়েছে, এই জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত। তোমার বাড়ির মানুষেরা আমাকে জামাই হিসাবে মেনেই নেয়নি। এই বাসায় থাকতে হলে মায়ের কথা মতো চলতে হবে, না হয় বেরিয়ে যেতে পারো। আমি স্তব্ধ হয়ে বসে থাকি। প্রেমিক আর স্বামীর মধ্যেকার আকাশ পাতাল পার্থক্য দেখে স্তব্ধ হওয়া ছাড়া কী বা করার আছে? একই বিশ্ববিদ্যালয়ে সহপাঠী হওয়ার সুবাদে দুজনের মধ্যে বোঝাপড়া ভালোই ছিল প্রথম থেকে। তারপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মা বাবা বিয়ে দিতে চাইলেও আমি স্বনির্ভর না হয়ে বিয়ে করব না বলে অটল ছিলাম। কিন্তু শিয়ামের কথা জানাজানি হওয়ার পরে বাবা নিজে থেকে খোঁজ খবর নিয়ে জানালেন, তোমার পছন্দের পাত্রের পরিবার সম্পর্কে খোঁজ নিয়েছি। বিয়ে শুধু দুটো মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যেও সাম্যবোধের প্রয়োজন আছে। তবে তুমি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকো, আমার কিছুই বলার নেই। মা বাবাকে সেদিন বড় স্বার্থপর মনে হয়েছিল বলে আমি শিয়ামের জন্য ঘর ছেড়ে তার হাত ধরেছিলাম। বিয়ের আগে শিয়াম আমাকে অনেক কিছুই বলেনি, তাই বিয়ের পর বউ বরং দূরে থাক, কিছুই জোটেনি ভাগ্যে। অথচ ও বলেছিল ওর পরিবার নাকি সব কিছু জানে। সমস্যা শুরু হয়েছিল খুব সামান্য বিষয় নিয়ে। আমি বাহাতি, শাশুড়ি মা এটাকে খুব ঘৃণার চোখে দেখতেন। আমি চেষ্টা করতাম, কিন্তু এত বছরের অভ্যাস কি সহজে হুট করে যায়? আমার পরিবার কখনো চেষ্টা করেছে কিনা আমি জানি না, কিন্তু ছোটবেলা থেকেই এমন বলে এটাকে সবাই স্বাভাবিক ধরে নিয়েছিল। শিয়াম জানতো সে কিছুই না বললেও এখন ক্রমাগত বলে, ইচ্ছে করলেই অভ্যাস দূর করা যায়, আসলে তোমার ইচ্ছেই নাই। আমি চেষ্টা করতে গিয়ে সব কিছু লেজে গোবরে করে ফেলি, আর ভয়ে কুকড়ে যাই ভেতরে ভেতরে, কেউই টের পায় না। বিয়ের আগে থেকেই আমি চাকরি করি, তবুও আমাকে বারবার বলা হয় দায়িত্ববান বউ হতে, সংসারের কাজে শাশুড়িকে হেল্প করতে। অথচ অফিস থেকে ফিরতে ফিরতে আমার অনেক সময় দেরি হয়ে যায় বলে কটু বাক্য হজম করতে হয়।
প্রেমিক স্বামী হওয়ার পর বদলে যায়, সে আর স্ত্রীর পক্ষে কোনো কথা বলে না দেখে আমি অবাক হই বই কি। সিয়ামের পোস্টিং অন্য জেলায় বলে ও বৃহস্পতিবার রাতে আসে, শনিবার রাতে চলে যায়। অশান্তি এড়ানোর জন্য আমি ওর ওখানে যেতে চাইলেও সিয়াম আগ্রহী হয় না। বিয়ের পর প্রথম দুজনে ছুটির দিনে সারা দিনের জন্য ঘুরতে বের হলেও বাসার থমথমে পরিবেশ দেখে সিয়াম বন্ধ করে দেয়। ও সপ্তাহে ছুটিতে আসে, আর সেই ছুটির দুদিনে সবার আবদার মেটাতে গিয়ে আমার ছুটি আর ছুটি থাকে না, বরং ছুটির দিনগুলি আমার কাছে ভয়ঙ্কর মনে হওয়া শুরু করল। গুমোট পরিস্থিতির চাইতে সপ্তাহের 5 দিন আমার ভালো লাগতো। আবার দেরি করে বাসায় ফিরলেও কৈফিয়ত দিতে হতো। আমি আবিষ্কার করলাম, স্বনির্ভর হলেও ওনাদের ইচ্ছার কাছে আমি দম দেওয়া পুতুল হতে শুরু করেছি। আমিও যে একটা মানুষ, আমার যে শখ আহ্লাদ থাকতে পারে অন্য কেউ না বুঝলেও স্বামী কি করে ভুলে যায়। অভিযোগ অভিমান করব কার সাথে? আমি নিজেই এই জীবন বেছে নিয়েছি। আমার ভিতরের ক্ষোভের জন্ম থেকে আমি সিয়ামের প্রতি আগ্রহ হারাতে শুরু করে দিলাম। আগে ওর বাসায় আসা উপলক্ষে আমার মধ্যে যে আবেগ কাজ করত সেটা থাকলো না, কিন্তু সিয়াম উল্টো আমাকে বলে, আসলে মুরব্বীরা ঠিকই বলে, মেয়েরা কুড়িতেই বুড়ি। সিয়ামকে বলতে পারতাম না ওর আচরণের জন্যই আমি আগ্রহ হারাতে শুরু করেছি মাত্র। এমন হয়েছে, বাসায় ফেরার কথা মনে হলেই আমার ভিতরে ভয় করত। যেখানে সহকর্মীরা বাসায় ফেরার জন্য উন্মুখ হয়ে থাকতো, আমি অফিস ছুটির পর রাস্তায় এলোমেলো হাঁটতাম। মনের সাথে শরীরের যোগাযোগ অবিচ্ছিন্ন বুঝতে পেরে সিয়ামকে বলেছিলাম আমাকে কয়েকদিনের জন্য দূরে কোথাও বেড়াতে নিয়ে যেতে। খাবার টেবিলে কথাটা বলার সাথে সাথে শাশুড়ি মা বলে বসলেন, ছোট ভাই বোনেদের যেন সাথে করে নিয়ে যাই। সিয়াম সাহস করে বলতে পারে না আমাদের দুজনের একান্ত সময় কাটানো কতটা দরকারি। আমাদের আর কোথাও যাওয়া হয় না, অথচ আমার এই গুমোট পরিবেশ থেকে একটু বেরোনো খুব দরকার। সিয়াম ছুটিতে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়, শুধু আমারই কোথাও যাওয়ার জায়গা নেই। নতুন পরিবেশে খাপ খাইয়ে না নিতে পারার অক্ষমতা সিয়াম আমার উপরেই ঝাড়ে। মেয়েদের সবকিছু মানিয়ে নেবার ক্ষমতা থাকে, আগে বুঝতে পারলে আমি হয়তো তোমাকে বিয়ে করার মতো ভুল করতাম না। আমি ভিতরে ভিতরে ভেঙে পড়ি, কারণ বিয়ের আগে সে অনেক কিছু চেপে গেলেও আমি বিশ্বাস ভরসা করে তাকে সবই বলেছিলাম। এই চাকরি করে সংসারে সময় দিতে পারছো না মা, আর একা কতদিন সংসার সামলাবে? তুমি কোনো কলেজ বা স্কুলে জব নাও মিরু। এই দিনে একটা সরকারি চাকরি কেউ ছাড়ে? আর আমি চাকরি ছেড়ে দিলেই কি সংসারে শান্তি ফিরে আসবে? বেতনের পুরো টাকাটাও তো সংসারে দিলে এক কথা ছিল। রাগের মাথায় সত্যি কথাটা সগর্বে বেরিয়ে আসার পর আমি স্তব্ধ হতে ভুলে যাই। এ বাড়িতে একটা মানুষ আমার ভরসার জায়গা হয়নি, কিন্তু যাকে ভালোবেসে সব ছেড়েছি তার বিয়ের আগের আর পরের চেহারা দেখে হতভম্ব হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি কবেই। সংসারে আমি পুরো টাকাটা দেই না সত্যি, কারণ বিপদ আপদের জন্য কিছুটা সঞ্চয়ের দরকার আছে বলেই আমি বেতনের অর্ধেক টাকা দিই। ছোটোখাটো এসব বিষয় নিয়ে আমাদের দূরত্ব বাড়তেই থাকে। এক সময় তুই তুকারি নিত্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়। এই বাড়িতে নারীদের মানুষ বলে ভাবা হয় না। এতটা খামতি সবার মধ্যে, বিয়ে বাচ্চা আর সংসারের কাজের জন্য ভাবা ছাড়া কোনো মূল্য নেই। এই যুগে নারীর অবস্থান দেখে বারবার বাবার কথা মনে পড়ে যায়। তারা সবাই মিলে ওয়াজ শুনে যেখানে নারীদের মানুষই ভাবা হয় না। একসাথে পড়লেও সিয়ামের সত্যিকারের চেহারা এই বাড়িতে বিয়ে না করে আসলে আমার জানাই হতো না। পরিবারের মুরব্বীরা বাচ্চা চাই বলে সিয়াম বারবার জানালেও আমি চুপ করে থাকায় রাগের মাথায় 2 দিন গালে থাপ্পড় দিয়ে সিয়াম নিজের পৌরুষত্ব দেখিয়েছে। অবশ্য প্রথমবার মাপ চেয়ে বলেছিল এমন ভুল সে আর দ্বিতীয়বার করবে না, কিন্তু দ্বিতীয়বার একই ঘটনা ঘটায় বুঝতে পারলাম
শিয়াম তার ইচ্ছের বাইরে না শব্দটা নিতে পারে না। এই বাড়ির অন্যদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, কারণ তারা নিজেদের জগতের বাইরে যায়নি বলে চিন্তাভাবনা সেকেলে, কিন্তু প্রেমিক স্বামী কিভাবে এতটা ক্ষুদ্র গণ্ডিতে নিজেকে বেঁধে রেখেছে। যে শিক্ষা ভেতর বাড়ির বদলায় না, তার মূল্য আসলে কি? সে বাচ্চার বাবা হতে আগ্রহী, আর আমি এখনো প্রস্তুত নই বলে রেগে থাপ্পড় দিয়ে বলেছিল, তোদের মতো মেয়েদের কাছে চাকুরি আর কেরিয়ার সবার আগে। ভেবেছি একটা বাচ্চা হলে সংসারে শান্তি ফিরে আসবে, আর সেটা তো তোর আপত্তি। এই বয়সে আগেকার দিনে মেয়েরা কয়েক বাচ্চার মা হতো, আর তুই এখনো প্রস্তুতি না। বাচ্চা নিতে আবার প্রস্তুতি লাগে? পরদিন অফিসে যাওয়ার পথে এক দোকান থেকে বাবার নাম্বারে ফোন দিয়ে কোনো কথা বলি না, কেবল বাবার হ্যালো হ্যালো শুনে রেখে দিই। আমি কি করব বা করা উচিত বুঝতে পারি না। গতকাল রাতের থাপ্পড়ের পর সেই বাসায় যাওয়ার আগ্রহই পাই না। কিছুক্ষণের ভিতরে আমার মোবাইলে একটা মেসেজ আসে, আর আমি অনুভব করি পায়ের নিচে খুঁটি নাই বলে যে আক্ষেপ ছিল সেটা ভুল। একটা চিঠি শিয়ামের অফিসে পাঠিয়ে আমি অফিস থেকে লম্বা ছুটি নিয়ে বেরিয়ে পড়ি। শিয়াম, তোমাদের বাড়ি ছেড়ে যাচ্ছি বলে আফসোস হচ্ছে না। সব সম্পর্কেই যত্ন লাগে, যত্ন না নিলে সম্পর্ক আধা মরা হয়ে যায়, আর সেই সম্পর্কে অক্সিজেন মাস্ক হয়তো সন্তান থাকে বলেই বেশিরভাগ নারী আর সাহসী হতে পারে না। ভালোবাসার মানুষ মরে গেলে কিংবা হারিয়ে গেলে তাকে তবু সম্মান করা যায়, কিন্তু যেখানে উপেক্ষা অবহেলা থাকে সেখানে ভালোবাসা থাকে না। সারা পৃথিবী বিপরীতে থাকলেও আমি পরোয়া করতাম না যদি তুমি আমার পাশে দাঁড়াতে। প্রেমিক স্বামী হওয়ার পর এভাবে বদলে যেতে পারে, আমার কল্পনার বাইরে ছিল। আসলে কোনো মানুষকে ধরে রাখার ক্ষমতা মানুষের নেই। মানুষ আঁকড়ে থাকে ভালোবাসা, যত্ন কিংবা মায়ায়। ভালোবাসা, যত্ন আর মায়া যদি না থাকে, তবে শত চেষ্টা করেও কাউকে ধরে রাখা যায় না। ইতি নীরা। ওদের বাসা থেকে এসেছিল বউ নিতে। আমি সামনে যাইনি বলে অভিভাবকরা তেজ দেখিয়ে বলেছিল তারা ছেলেকে দ্বিতীয় বিয়ে করিয়ে দেখাবে। শিয়াম দুবার ফোন করে খুব হম্বিতম্বি করেছিল বলে সিম বদলে নিয়েছিলাম, তবে ছাড়াছাড়ির 4 মাসের মাথায় বিয়ের কার্ড পেয়েছি। বন্ধুদের মুখে শুনেছি এবার শিয়াম আর তার অভিভাবকরা ভুল করেননি। অনার্স 2য় বর্ষে পড়া এক মেয়ে বিয়ে করেছে, সাথে উপহার হিসেবে ঘরের সব কিছুই পেয়েছে। আমি দ্বিতীয় বিয়ে দূরের কথা, এখনো শরীর আর মনের ক্ষতের সাথে চাপা কষ্ট বয়ে বেড়াই। স্বাভাবিক থাকার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। যে মা বাবা আর ভাই বোনের হাতটা ছেড়ে দিয়ে ভালোবাসার জন্য অন্ধভাবে বেরিয়ে গেছিলাম, তারাই ডাক্তারের পরামর্শে কাউন্সেলিং করাচ্ছেন। সবার একটাই চাওয়া, আমি যেন আগের মতন উচ্ছল প্রাণবন্ত হতে পারি। আগে আমি সব সময় হাসিখুশি ছিলাম, কিন্তু এখন আর নেই। জীবন আমাকে একদমই বদলে দিয়েছে। শিয়াম কি সুন্দর করে সব ভুলে বিয়ে করে সংসারী হয়েছে, অথচ আমি এখনো স্বাভাবিকই হতে পারিনি। বুকের ভেতর দগদগে ক্ষত নিয়ে যুদ্ধ করে যাচ্ছি। বাবা সবসময় আমাকে বলেন, তুমি যে সংবাদের শিরোনাম হবার আগেই আমাদের বুকে ফিরে এসেছো, এটাই আমাদের ভাগ্য। বাবা, তুমি সেদিন কিভাবে টের পেয়েছিলে ফোনটা আমিই করেছি? আমি যে বাবা, সেই জন্য। মা বাবার প্রাণান্তকর পরিশ্রমে বুঝে যায় দিন শেষে আপন পরের সংজ্ঞা। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন আর ভালোবাসতে থাকুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার।